ভিয়েতনামের এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, যেখানে ঢুকলেই মনে হবে আপনি যেন কোনো এক রহস্যময় জগতে প্রবেশ করেছেন। চারদিকে চোখ যত দূর যায়, শুধুই স্তূপ করে রাখা লক্ষ লক্ষ কলা গাছ। প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এগুলি বুঝি নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া গাছ, কিন্তু আসল সত্যটা সম্পূর্ণ ভিন্ন। এই সাধারণ দেখতে কলা গাছই এই ফ্যাক্টরির সবচেয়ে দামি কাঁচামাল, যার ভ্যালু পৌঁছে যায় মিলিয়ন মিলিয়ন ডলারে। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি, কলা পাড়ার পর গাছের আর কোনো কাজ নেই। গ্রামে তো প্রায়ই দেখা যায়, কলা সংগ্রহ শেষ হলে গাছ কেটে ফেলে দেওয়া হয়, অথবা সময়ের সাথে সাথে পচে নষ্ট হয়ে যায়। কিন্তু আধুনিক প্রযুক্তির এই যুগে ঠিক সেই অকেজো গাছই হয়ে উঠছে একটি বিশাল অর্থনৈতিক সম্পদ। কলা সংগ্রহ করার পরই গাছগুলো খুব নিখুঁতভাবে নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয়। তারপর শুরু হয় দ্রুত পরিবহন, কারণ এখানে প্রতিটি মিনিটই মূল্যবান। গাছ কাটার পর যদি বেশি সময় পড়ে থাকে, তাহলে এর মূল্যবান ফাইবারের গুণমান কমে যায়। তাই সাধারণত 24 ঘন্টার মধ্যেই এই কলা গাছগুলো ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর এই কলা গাছগুলো দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পণ্য, এমনকি আধুনিক হস্তশিল্প ও শিল্পজাত তৈরি করা হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনেক গ্রামের কৃষকরাই সরাসরি এই ফ্যাক্টরির সাথে চুক্তিবদ্ধ থাকে। ফলে তারা শুধু কলা বিক্রি করেই নয়, এই কলা গাছ বিক্রি করেও বাড়তি আয় করতে পারে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর কলা গাছ ভালোভাবে পরিষ্কার করা হয়। গাছের গায়ে লেগে থাকা মাটি, কাদা, পাতা আরও বিভিন্ন ধরনের পোকামাকড়, ময়লা সব অংশ সরিয়ে ফেলা হয়। এরপর গাছগুলোকে নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়, যাতে সহজে মেশিনে ঢুকানো যায়। এখানে একটা ভুল মানেই পুরো প্রক্রিয়াটি নষ্ট হয়ে যাওয়া। এই কাজগুলো সাধারণত প্রশিক্ষিত শ্রমিকদের দিয়ে করানো হয়। বড় বড় আধুনিক মেশিনে একটা করে কলা গাছ ঢুকানো হয়। কলা গাছ আসলে স্তর বাই স্তর গঠিত। একটা স্তরে থাকে বিভিন্ন ধরনের মূল্যবান ফাইবার। মেশিনের ভিতরে বিশেষ ব্লেড আর রোলার এর মাধ্যমে স্তরগুলো চাপ দিয়ে আলাদা করা হয়। ধীরে ধীরে গাছের ভিতর থেকে মূল্যবান ফাইবার বের করে আনা হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ পানি ব্যবহার করা হয়, যাতে মূল্যবান ফাইবার নষ্ট না হয়ে যায় এবং নরম থাকে। শেষে যে মূল্যবান ফাইবার বের হয়ে আসে তা দেখতে ভিজা চুলের মতো লাগে। এই ফাইবার তখনও কাঁচা অবস্থায় থাকে। যদি কিছুক্ষণের মধ্যে পরবর্তী ধাপে না নেওয়া হয়, তাহলে কয়েক ঘন্টার ভিতরেই নষ্ট হয়ে যেতে পারে। এরপর ফাইবারগুলো ভালোভাবে ধোয়া হয়। বড় বড় পানির ট্যাঙ্কে ফাইবার ডুবিয়ে রাখা হয়, যাতে গাছের রস এবং আটাযুক্ত ময়লা পানি বের হয়ে আসে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার না করলে পরে সুতা বানানোর সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ধোয়ার পর ফাইবারগুলো হালকাভাবে চিপে নেওয়া হয়, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। এরপর শুরু হয় শুকানোর ধাপ। এরপর ভালো মানের ফাইবারগুলো রোল আকারে পেঁচিয়ে রাখা হয়। এই রোল করা ফাইবার সুতা তৈরি করার মেশিনে পাঠানো হয়। বিভিন্ন ধরনের আধুনিক মেশিনের পাত দিয়ে শক্ত সুতা বানানো হয়। এই কলা গাছের তৈরি সুতা দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পণ্য। সবচেয়ে ব্যবহৃত পণ্যের মধ্যে প্রথমটি হলো কার্পেট। কলা গাছের ফাইবার দিয়ে তৈরি কার্পেট অনেকদিন টিকসই করে। এছাড়া এই ফাইবার দিয়ে শক্ত দড়ি তৈরি করা হয়, যা এই দড়ি অনেক বড় বড় কাজে বা জাহাজের দড়ি হিসাবে ব্যবহার করা হয়। জাপানে এই কলা গাছের আঁশ দিয়ে তৈরি করা হয় উন্নত মানের কাপড় কিমোনো। এই কাপড়টি এতটাই আরামদায়ক, যা গরমের দিনেও আপনার শরীরকে ঠান্ডা রাখবে। এই কলা গাছের ফাইবার দিয়ে আরও মূল্যবান জিনিস তৈরি করা হয়। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে কলা গাছের মূল্যবান ফাইবার দিয়ে উচ্চতর মানের পণ্য তৈরি করা হয়। মেয়েদের অতি প্রয়োজনীয় পণ্য স্যানিটারি প্যাড, যা নর্মাল প্যাডের তুলনায় অনেক বেশি আরামদায়ক আর অনেক বেশি পানি শোষণ করে নিতে পারে। তাই দিনকে দিন কলা গাছ দিয়ে প্যাডের তৈরির চাহিদা অনেক বাড়ছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ফাইবার বের করার পর গাছের বাকি অংশ কি হয়? এখানে রয়েছে প্রযুক্তির ছোঁয়া। কলার রস এবং অবশিষ্ট অংশ থেকে তৈরি করা হয় উচ্চতর মানের জৈব সার।
এবং লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ কলা গাছের এক ফোঁটা অংশও অপচয় হয় না। তাই তাই সঠিক প্রযুক্তি ব্যবহার করলে আমরাও ফেলে দেওয়া গাছ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এক সময় যে কলা গাছ ফেলে দেওয়া হতো, আজ সেটাই কৃষক, শ্রমিক, ইন্ডাস্ট্রি, কোম্পানির জন্য বড় আয়ের উৎস হয়ে উঠছে। যদি এই কলা গাছের প্রযুক্তি আমাদের দেশে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের দেশের উন্নতি কেমন হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।